এই চুপ করো। লোকটার নাম কি? এই টেকে নাও। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি, আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি আপনি জানেন না। মিস্টার কুন্ডু স্যার, ওটা আমরা টেক আপ অনেকদিন ক্লাস নেননি আর কি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। এই যে এই মুহূর্তে ডিভিসির জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমান সহ মেদিনীপুরের বেশ কয়েকটা জায়গায় বন্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সীমান্তে বন্যা, সেই বন্যার দায় কার, সেই নিয়ে রীতিমতো এখন দায় ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এর দায় ডিভিসির, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। অন্যদিকে শুভেন্দু অধিকারী মানে বিরোধীরা তারা কিন্তু বলছেন যে এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, কেননা প্রত্যেক বছরই বন্যা হয়, প্রত্যেক বছরই ডিভিসি জল ছাড়ে, আর সেটা জানার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ টাজ করেন না। এই যে বন্যা, সেই বন্যা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করেন না। তিনি সারাক্ষণ এই নিজের সব রাজনীতি করে বেড়ান, ফলে যা হওয়ার তাই হয়েছে। তো এই যে দুই তরফের একে অপরকে দোষারোপ করা, একে অপরকে দায়ী করা, তার মাঝখানে যেটা দেখা গেল যে হঠাৎ করে আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গের সেচ মন্ত্রী তথা জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া তিনি হঠাৎ করে তেড়ে পড়ে উঠলেন। এতদিন তিনি কোথায় ছিলেন, কি করতেন, কোথায় যেতেন, কি কাজ করতেন, সেসব মিডিয়ায় খবর টবর হতো না, কিন্তু হঠাৎ করে তিনি খবরে উঠে এলেন। কারণ তিনি এই যে বন্যা নিয়ন্ত্রণ, সেই বন্যা নিয়ন্ত্রণে বাঁধের পরিস্থিতি নিয়ে পূর্ব বর্ধমানের জেলা শাসককে নিয়ে বৈঠক করতে গিয়ে সেখানকার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকেই রীতিমতো একেবারে ভরা মিটিংয়ের হলে ধমক দিয়ে বসলেন। ধমক দিয়ে রীতিমতো জানতে চাইলেন যে আরে কোথা থেকে পাশ করেছো, মানে আদৌ পাস টাস করে এই ইঞ্জিনিয়ারের চাকরিটা করছো নাকি এর মধ্যেও কোনো ঘোটালা আছে। এইরকম একটা ব্যাপার এই মানস ভুঁইয়া করে ফেললেন, এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করে ফেললেন। এবং প্রশ্ন জিজ্ঞেস করাই নয়, ওই যে ভদ্রলোক ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার, তার ক্লাস নেওয়ারও কিন্তু কথা বলে দিলেন। তার যে উচ্চ আধিকারিক তাকে বললেন, আরে কুন্ডু সাহেব, মনে হচ্ছে আপনি ইদানিং ক্লাস নেননি। এখন মানস ভুঁইয়ার মানে মন্ত্রী মানস ভুঁইয়ার এই যে কথা বলার স্টাইল, সেই কথা বলার স্টাইল নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। এবং সেটা করতে গিয়ে তিনি ঠিক কি করেছেন বন্ধুরা সবার আগে ছোট্ট করে একবার দেখবো। দেখেছেন অবাক আছেন, বছর আছেন আপনি? আড়াই বছর নিশ্চয়ই বর্ধমানের মানচিত্রটা জেনেছেন। How many times you went there and spotted the weak point? স্যার ওইটা আমাদের নিজস্ব ইনভলভমেন্ট নয় স্যার। কার? পঞ্চায়েত থেকে তৈরি করা বাঁধ, এক জমিদারি জোয়ার বাঁধ স্যার, রাস্তা এক জমিদারি না স্যার, এক জমিদারি তাহলে কি? এটা দেবখালের পাশে স্যার একটা রাস্তা, ওই রাস্তা মানে আপনার বাম নয় বলে আপনি চোখ বন্ধ করে বসে? না না স্যার, আমি গিয়েছি তো। কি বলছে লোকটা? কে আছেন আমাদের? মিস্টার কুন্ডু, স্যার, what is saying? Correct word? লোয়ার হাইটের একটা বাঁধ করা আছে, সেটাকে Any amendment has to be taken up by the irrigation. ইরিগেশন টেক আপ করবে। এইসব কথা বলছি, আমার বাম নয় ওর বাম, ইমার্জেন্সিতে এইসব কথা বলা যায় না স্যার আমরা যেটা এই চুপ করো। লোকটার নাম কি? এই টেকে নাও। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি, আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি আপনি জানেন না। মিস্টার কুন্ডু স্যার, ওটা আমরা টেক আপ অনেকদিন ক্লাস নেননি আর কি। কোথেকে পাস করেছেন? শিবপুর। শিবপুরের ছেলেরা তো অনেক ইন্টেলিজেন্ট, তাহলে তুমিও টেকনোক্রেট, আমিও টেকনোক্রেট। এইসব কথা বলছে না, ওটা আমার বাম নয়। Mr. Kundu, they put another person to take care of that situation over him. আজকে আমার বাম নয় ওর বাম নয় কথা বলছেন। বছর আছেন আপনি? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকে আপনাকে ধমক দিতে দেখা যাচ্ছে এবং সে কোথা থেকে পড়াশোনা করেছে সেটাও আপনি জানতে চাইছেন। ধমক দিতে হলো কেন? ধমক দিতে হলো কেন? কারণ উনি একটা প্লেসের কথা ভুল বলছিলেন, পরে ওর সিনিয়র ইঞ্জিনিয়ার রেকটিফাই করে দিলেন। আমি তাকে রিমাইন্ড করলাম, আমি ডাক্তার মানস ভুঁইয়া সেচ মন্ত্রী হয়ে আমার ডিপার্টমেন্টের কাজ যদি না বুঝি, না জানি,
I have no moral right to continue as the minister for education. So আমি হাত জোড় করে আমার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডদের বলেছি যে know your duty, do your duty and assimilate the words in your mind and heart. বন্ধুরা বুঝতেই পারছেন যে মানস ভূঁইয়া একেবারে চার্জড হয়ে আছেন। কেন চার্জড হয়ে আছেন? না বন্যা এসে গেছে, বাঁধটাতে ভেঙে টেঙে একেবারে জল থই থই করছে, ফলে এই অবস্থায় তো তাকে চার্জড হতেই হবে, কেননা তা না হলে আবার দিদির থ্যাবানি খেতে হবে। কিন্তু অনেকেই যেটা বলছেন যে মানস ভূঁইয়া যে কাজটা করতে চেয়েছেন তাতে কাজের থেকে অকাজটা বেশি হয়েছে। অনেকেরই যেটা মত যে ওই ইঞ্জিনিয়ার এমন কোনো কথা কিন্তু বলেননি যাতে মানস ভূঁইয়ার এ ধরনের রেগে যাওয়া কিংবা এই ধরনের চোপ বলে একটা ধমক দেওয়ার পরিস্থিতি তৈরি হয়। ওই ইঞ্জিনিয়ার কিন্তু মানস ভূঁইয়াকে, মন্ত্রী মানস ভূঁইয়াকে বোঝানোর চেষ্টা করছিলেন যে বাঁধটার কথা উনি বলছেন সেটা গ্রাম পঞ্চায়েতের বাঁধ, তিনি তিনবার গেছেন, কিন্তু যেহেতু সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের আওতায় সরাসরি আসে না, ফলে সেই রকম নজরটা দেওয়া সম্ভব হয়নি। আর এই কথাটা শেষ করার আগেই মানস ভূঁইয়া রীতিমতো চোপ বলে ধমক দিয়ে বসলেন। আর ধমক দিয়ে সেই যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারের শিক্ষাগত যোগ্যতা, কোথায় পাস টাস করেছেন, সমস্ত কিছু জানতে চাইলেন। এবং যখন তিনি জানলেন যে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি পাশ করে ইঞ্জিনিয়ার হয়েছেন, তখন আবার বলছেন যে আরে শিবপুরের ছাত্ররা তো বেশ ব্রিলিয়ান্ট হয়। কিন্তু এই কথা বলার পরেও মানস ভূঁইয়ার এদিনের যে মন্ত্রী হিসেবে রোয়াব, সেই রোয়াবটা নিয়েই কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। বলছেন যে মানস ভূঁইয়া ব্যাপারটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে পারতেন, তিনি মন্ত্রী, এতদিন তাকেও তো দেখা যায়নি, তিনি কি কাজ করেন, কোথায় কি করেন, কিছুই তো খুঁজে পাওয়া যায় না। এমনকি তৃণমূলের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেগুলোতেও মানস ভূঁইয়াকে খুব একটা খুঁজে পাওয়া যায় না। তিনি যখন কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে থাকার সময় তো তাকে ধুতি খুলে একবার দৌড়তে হয়েছিল পাবলিকের মারের ভয়ে। তো সেই কংগ্রেস ছেড়ে যখন তিনি তৃণমূলে এলেন, তৃণমূলে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে শেষ পর্যন্ত তার কপালে মন্ত্রিত্ব তার জুটেছে। কিন্তু মন্ত্রিত্ব জোটার পরেই মানস ভূঁইয়া কোথায় থাকেন, কি কাজ করেন, সেটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তোলেন। এবং মন্ত্রী হওয়ার পরেও যাও একটা মিটিংয়ের ভিডিও মিডিয়াতে এলো, সেই ভিডিওতে যেটা দেখা গেল যে মানস ভূঁইয়া একেবারে মন্ত্রী হয়ে বিশাল কিছু একটা হয়ে গেছেন। তিনি ডাক্তার মানস ভূঁইয়া, মন্ত্রী মানস ভূঁইয়া। সুতরাং একজন সরকারি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এইভাবে ধমকাতে পারেন, এরকমই কিন্তু একটা ব্যাখ্যা পরে তিনি দিয়েওছেন। এখন এখানেই যেটা প্রশ্ন উঠছে যে এই যে মানস ভূঁইয়ার ধমক নাকি থ্রেট, অনেকে কিন্তু থ্রেট বলছেন, বিরোধীরা কিন্তু এটাকে মানস ভূঁইয়ার থ্রেট বলছেন। তো এই থ্রেট কালচারটা নিয়েই তো এখন রাজ্যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনে প্রশ্ন উঠছে। তো সেই যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারটা এই রাজ্যে কোথায় কোথায় ঢুকে রয়েছে, কোথায় কোথায় সেই থ্রেটের ব্যাপারটা, ধমকের ব্যাপারটা চলছে, এই যে মানস ভূঁইয়ার ভিডিও, এই ভিডিও দেখে কিন্তু সমালোচনা করছেন কিংবা প্রশ্ন কিন্তু তুলছেন। তবে এই যে থ্রেট, এই থ্রেটটা শুধুমাত্র যে মানস ভূঁইয়াই দিচ্ছেন এমনটা নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু হুমকি দিতে দেখা যাচ্ছে, হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে যে যেভাবে ঝাড়খণ্ড সীমান্তে পণ্যবাহী ট্রাক, মালপত্র নিয়ে যাওয়ার যেসব গাড়ি, সেই সব মমতা বন্দ্যোপাধ্যায় একতরফাভাবে একবারে বন্ধ করে দিয়েছেন। 3 দিনের জন্য কিন্তু তিনি সমস্ত পণ্যবাহী ট্রাককে, গাড়িগুলোকে কিন্তু সীমান্তে আটকে দিয়েছেন, যার ফলে ঝাড়খণ্ডে আপেল থেকে শুরু করে কাঁচা সবজি অনেক কিছুই ঢুকতে পারছে না। একইভাবে এই কলকাতাতেও কিন্তু বেশ কিছু গাড়ি ঢুকতে পারছে না, আর যার কারণে কিন্তু আজকে শুক্রবারে হঠাৎই অনেক কাঁচা জিনিসের দাম কিন্তু এই কলকাতাতেও বেড়ে গেছে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন, চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন, তিনি করে দেখান দেখি কত ক্ষমতা রয়েছে। কেননা শুভেন্দু অধিকারীর যেটা যুক্তি যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আখেরে এই রাজ্যেরই ক্ষতি, কেননা এই রাজ্যের 8টি জেলার যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎটা ডিভিসি থেকেই আসে, দামোদর ভ্যালি কর্পোরেশনের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো, সেগুলো থেকেই আসে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বন্যার কারণ নিয়ে ডিভিসির উপরে দায় চাপাচ্ছেন, এইটা নিয়ে যে হুঁশিয়ারিগুলো দিচ্ছেন যে ডিভিসির সঙ্গে তিনি সম্পর্ক রাখবেন না, সে নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন। এবং পাল্টা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন। এই যে সীমান্তে ট্রাক বন্ধ করে দেওয়া একতরফাভাবে, এটা নিয়ে তো ঝাড়খণ্ড সরকারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা করা উচিত ছিল।
কিন্তু ঝাড়খণ্ডের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই এই রাজ্য সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী 3 দিনের জন্য তিনি সীমান্ত বন্ধ করে দিয়েছেন। যদিও রাজ্য সরকারের যেটা যুক্তি যে এইটা কিন্তু বন্যার কারণে করা হয়েছে, বন্যায় সেই সব পণ্যবাহী ট্রাক রাস্তা ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণেই এটা করা হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর পাল্টা যেটা যুক্তি যে এটা রাজ্য সরকার করতে পারে না, কেননা যে রাস্তা দিয়ে ওই ট্রাকগুলো ঝাড়খণ্ডে যাচ্ছে সেই রাস্তাটা আসলে কেন্দ্রীয় সরকারের, আর সরকারিভাবে সেই রাস্তা বন্ধের যদি কেউ নির্দেশ দিতে পারে সেটা হচ্ছে কেন্দ্রের মোদী সরকার কিংবা কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। আর এই জন্যই কিন্তু শুভেন্দু অধিকারী এদিন পাল্টা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি আরপিএফ নামিয়ে এই রাস্তা খোলার ব্যবস্থা করবেন এবং এর জন্য তিনি রাজ্যপালের পাশাপাশি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরিকেও চিঠি দিচ্ছেন। এখন এই যে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, এই হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। আমি 2টো অবধি দেখব, 2টোর পরে আমি নীতিন গডকরিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও। উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, এই রকম একটা। আর উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। ওটা এনামুলের ভাইয়ের কাছ থেকে যে মোবাইল ফোন আর ঘড়ি ঘুষ নিয়েছিল দীপক অধিকারী দেব বলতে পারবে। কোনো ত্রাণই সরকারের নেই, ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই, সরকার নেই। 1 লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি, 6000 তারপলিন পুরসুড়া, খানাকুল, গোঘাট আমরা বিতরণ করেছি। আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল, ডাল, আলু জোগাড় করেছিলাম, তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে 10,000 জনের খাওয়ার বিতরণ চলছে 11টা থেকে দাসপুর, ঘাটাল এবং পাঁশকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি, ওরা নয়। বন্ধুরা আপনারা শুনলেন শুভেন্দু অধিকারের আরও যেটা যুক্তি যে এই যে ট্রাক একতরফাভাবে পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধ করে দেওয়া, এর ফলে কিন্তু রাজ্যের মানুষকে ভুগতে হবে। কেননা এই দিক থেকে যখন তিনি ঝাড়খণ্ডে ট্রাক যেতে দিচ্ছেন না, তাহলে ঝাড়খণ্ড থেকে যে ট্রাকগুলো পশ্চিমবঙ্গে আসে, বিশেষ করে মহারাষ্ট্রের নাসিক থেকে যে ট্রাকগুলোতে করে পেঁয়াজ পশ্চিমবঙ্গে আসে, সেটা কিন্তু ঝাড়খণ্ডের ওপর দিয়েই আসে। এখন ঝাড়খণ্ড যদি পাল্টা সেই পেঁয়াজের ট্রাক ঝাড়খণ্ডে বন্ধ করে দেয়, তাহলে এই রাজ্যে পেঁয়াজের দাম তো একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়বে। তো এতে কিন্তু আখেরে পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ, জনতা, তাদেরই অসুবিধে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই অসুবিধার কথা না ভেবে তিনি যে গো ধরেছেন,
তিনি যে প্রমাণ করতে চাইছেন যে এই যে বন্যা, এই বন্যায় কেন্দ্র সরকার দায়ী এবং পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষের ক্ষতি হচ্ছে, এইটার ভয়াবহতা প্রমাণ করার জন্য তিনি আসলে নিজের পায়ে কুড়ুলটা মেরেছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।